হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু আরপিপি কোচিং প্লাস। আমাদের আরপিপি কোচিং প্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমরা আপকামিং সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের জন্য জিকের মক টেস্ট প্র্যাকটিস করছি এবং প্রত্যেক দিন আমরা টপ এমসিকিউ প্র্যাকটিস করছি। আজকের মক টেস্ট নাম্বার 4। তো সামনে রেলওয়ে গ্রুপ ডি আসছে, কলকাতা পুলিশের এক্সাম আসছে। তো অবশ্যই সামনে যে কটা আপকামিং এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের জন্য জিকেটা একটা ভাইটাল পোর্শন। অবশ্যই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এই মক টেস্টগুলো ফলো করো এবং আমাকে কমেন্ট করে জানিও যে কতগুলো করে কারেক্ট করতে পারছো, তোমরা কতগুলো করে স্কোর করতে পারছো। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। একদম স্কিপ না করে কিন্তু পুরো ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও আর এই ক্লাসগুলোকে সবার কাছে শেয়ার করে একটু পৌঁছে দিও সবার কাছে। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেন নাম্বার 1, তাসমান সমুদ্রকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে নিচের কোন প্রণালীটি? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাস প্রণালী। তো বাস প্রণালী কিন্তু ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে তাসমান সমুদ্রকে। আর এই বাস প্রণালী অস্ট্রেলিয়ান মূল ভূখণ্ডকে তাসমানিয়া দ্বীপ থেকে পৃথক করেছে। ঠিক আছে, তাহলে জয়েন করেছে তাসমান সমুদ্রকে ভারত মহাসাগরের সাথে আর সেপারেট করেছে অস্ট্রেলিয়ান মূল ভূখণ্ডকে তাসমানিয়া দ্বীপ থেকে। আর এই যে কুক প্রণালী আছে, এই কুক প্রণালীটা সেপারেট করেছে নিউজিল্যান্ডের নর্দার্ন এবং সাউদার্ন আইল্যান্ডকে। ওকে, তো নিউজিল্যান্ডে যে নর্দার্ন এবং সাউদার্ন আইল্যান্ড আছে সেই নর্দার্ন এবং সাউদার্ন আইল্যান্ড দুটোকে পৃথক করেছে কুক প্রণালী। আর এই যে ডেভিস প্রণালীটা আছে, এই ডেভিস প্রণালী কিন্তু গ্রিনল্যান্ড মানে মিড ওয়েস্টার্ন গ্রিনল্যান্ডকে কানাডার একটা বাফিন আইল্যান্ড আছে যেটা কানাডার নুনাভুত নামক একটা জায়গায় অবস্থিত, সেই বাফিন আইল্যান্ডকে কিন্তু পৃথক করেছে। কার থেকে না? মিড ওয়েস্টার্ন গ্রিনল্যান্ড থেকে। আর এই যে জিব্রাল্টার প্রণালী আছে, এই জিব্রাল্টার প্রণালীটা তোমরা সবাই জানো আই থিঙ্ক, যে আটলান্টিক ওশিয়ান এবং মেডিটেরিয়ান সি মানে যে ভূমধ্য সাগর আছে এই দুটোকে কানেক্ট করে। আর এটা হচ্ছে ইউরোপের একটা আইবেরিয়ান পেনিনসুলা আর আফ্রিকার মোরক্কোকে কিন্তু পৃথক করে। ওকে, তাহলে একটু ভালো করে মনে রেখো এই কটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, এইডস রোগের জন্য দায়ী নিচের কোনটি? মানে প্রোটোজোয়া, ছত্রাক, ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, ভাইরাস। তো এইডস হচ্ছে ভাইরাস ঘটিত একটা রোগ। এইডস মানে যেটার ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা অর্জিত প্রতিরক্ষার অভাবজনিত রোগ লক্ষণ সমষ্টি। এটা হচ্ছে HIV, যার ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস তথা মানব প্রতিরক্ষা অভাব সৃষ্টিকারী ভাইরাস নামক একটা ভাইরাসের কারণে সৃষ্ট একটি রোগ লক্ষণ সমষ্টি, যা মানুষের দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বা প্রতিরক্ষা তথা অনাক্রম্যতাকে হ্রাস করে। অ্যাকচুয়ালি কী হয়, এই ভাইরাসটা অ্যাটাক করলে মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেমটা অ্যাকচুয়ালি অ্যাটাক হয়, যে কারণে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কমে যায়। সঙ্গে সঙ্গে কী হয়, অন্যান্য আরও রোগ চেপে ধরে। এর ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, কোন রঞ্জকটি মূত্রকে ফ্যাকাশে হলুদ বর্ণের করে দেয়? তো কোন রঞ্জকটা উপস্থিত থাকে বলে আমাদের যে ইউরিনের কালারটা একটা ইয়েলো টাইপের হয়? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইউরোক্রোম। তো এই ইউরোক্রোম রঞ্জকটা থাকার জন্য কিন্তু আমাদের ইউরিনটার কালার একটা ফ্যাকাশে হলুদ রঙের হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, গভীর সমুদ্রের জলের নীল রং ড্যাশের কারণে ঘটে? 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলোর বিক্ষেপণের জন্য। অ্যাকচুয়ালি নীল কালারের আলোটাকে স্ক্যাটার করে, যে কারণে আমরা নীল রঙটা দেখি। সমুদ্রের জলে যখন আলো পড়ে তখন এই ব্লু লাইটটা স্ক্যাটার করে, সেই কারণে আমরা আলোর বিক্ষেপণের জন্য সমুদ্রের জলের রঙটাকে নীল দেখি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, ইস্পাতের দাম যদি বৃদ্ধি পায় তবে দুচাকার গাড়ির ইকুইলিব্রিয়াম প্রাইস ড্যাশ পাবে এবং ইকুইলিব্রিয়াম পরিমাণ মানে ইকুইলিব্রিয়াম যেটা কোয়ান্টিটি সেটা ড্যাশ পাবে। মানে কি পাবে? দুটো জিনিস, ইকুইলিব্রিয়াম প্রাইস বলা হয়েছে একটা, আর একটা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বলা হয়েছে। 5 নম্বরের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বৃদ্ধি পাবে এবং হ্রাস পাবে। মানে কি বলা হচ্ছে, অবভিয়াসলি ইস্পাতের দাম যদি বেড়ে যায় তাহলে কি হবে, ইকুইলিব্রিয়াম প্রাইসটাও বাড়বে। গাড়ির চাকা মানে দু চাকার গাড়ির ইকুইলিব্রিয়াম প্রাইসটাও সঙ্গে সঙ্গে বাড়বে, কারণ ইস্পাতের দাম বেড়ে গেছে, মানে গাড়ি তৈরি করতে বেশি খরচা পড়বে, সেই কারণে গাড়ির ইকুইলিব্রিয়াম প্রাইস কিন্তু বেড়ে যাবে।
কিন্তু ইকুইলিব্রিয়াম পরিমাণ কমবে, কারণ কম পরিমাণের দামই বেশি হবে, সেই কারণে ইকুইলিব্রিয়াম পরিমাণটা কমে যাবে কিন্তু ইকুইলিব্রিয়াম প্রাইসটা বৃদ্ধি পাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এমন একটি চুক্তিকে বোঝায় যেখানে ঋণ প্রদানকারী মানে যারা লেন্ডার বলা হয়, লেন্ডার ঋণ গ্রহীতাকে মানে বড়োয়ারকে ভবিষ্যতের অর্থ প্রদানের প্রতিশ্রুতির বিনিময়ে অর্থ, পণ্য বা পরিষেবা সরবরাহ করে। তাহলে কী বলা হচ্ছে, বলছে নিচের কোন প্রসেসটাতে যারা ঋণ দেয় আর কি, সেই লেন্ডাররা যারা ঋণ গ্রহণ করে তাদেরকে পরবর্তীকালে অর্থ প্রদান করার প্রতিশ্রুতির বিনিময়ে অর্থ বা পণ্য বা পরিষেবা সরবরাহ করে। ছয়ের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্রেডিট। তো ক্রেডিট পদ্ধতিতে কিন্তু এটা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস বইটি কে লিখেছেন? 7-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অরুন্ধতী রায়ের লেখা এই বইটা, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস বইটি লিখেছেন অরুন্ধতী রায়। অরুন্ধতী রায়ের জন্ম হচ্ছে দেখে নাও 24শে নভেম্বর 1961 সালে। একজন ভারতীয় ঔপন্যাসিক তিনি এবং রাজনৈতিক সক্রিয়তাবাদীও বটে। তিনি তার উপন্যাস দ্য গড অফ স্মল থিংস, এই বইটা ভালো করে মনে রাখবে, উপন্যাসটার নামটা দ্য গড অফ স্মল থিংসের জন্য কিন্তু বিশেষভাবে পরিচিত। কারণ কি 1997 সালে প্রকাশিত এই উপন্যাসটি 1998 সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেছিল। এছাড়াও তিনি পরিবেশগত সংশ্লিষ্টতা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়েও জড়িত রয়েছেন। তাহলে তার লেখা এই দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটা কিন্তু ম্যান বুকার প্রাইজ পেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, থাংটা কোন রাজ্যের একটা লোকনৃত্য? যে ফোক ডান্সগুলো হয় না, তো থাংটা একটা ফোক ডান্স, কিন্তু কোন রাজ্যের? 8-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মণিপুরের একটা লোকনৃত্য হচ্ছে থাংটা। থাংটা মণিপুরি মার্শাল আর্ট হুয়েন লালংয়ের একটা জনপ্রিয় কসরত, আর থাংটার মানে হচ্ছে তলোয়ার ও বল্লমের খেলা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, মূর্তি দেবী পুরস্কার ড্যাশ ক্ষেত্রে দক্ষতার জন্য দেওয়া হয়? তো কোন ক্ষেত্রে দক্ষতার জন্য মূর্তি দেবী নামক পুরস্কারটা দেওয়া হয়? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাহিত্য। সাহিত্যে কিন্তু দক্ষতার জন্য মূর্তি দেবী অ্যাওয়ার্ড দেওয়া হয়। বলা হচ্ছে মূর্তিদেবী পুরস্কারটি সর্বভারতীয় ভাষার শ্রেষ্ঠ সাহিত্যের জন্য দেওয়া হয়। 1983 সাল থেকে প্রত্যেক বছর এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। শুরু হয়েছিল কবে? 1983-তে। জয় গোস্বামী পশ্চিমবঙ্গের প্রথম কবি যিনি এই পুরস্কারটি পেয়েছিলেন। তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্ট যিনি এই পুরস্কারটা পেয়েছিলেন তার নাম হচ্ছে জয় গোস্বামী। তিনি এই পুরস্কার পান তার দুদণ্ড ফোয়ারা মাত্র কাব্যগ্রন্থের জন্য। তাহলে কাব্যগ্রন্থের নামটা মনে রাখবে, দুদণ্ড ফোয়ারা মাত্র। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে যেটা WWW তার প্রতিষ্ঠাতা কে? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টিম বার্নার্স-লি। তো টিম বার্নার্স-লি হচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW প্রতিষ্ঠাতা। টিম বার্নার্স-লি বা স্যার টিমোথি জন, যিনি আর কি এই টিম বার্নার্স-লি নামে পরিচিত বা জন বার্নার্স-লিও বলা হয়, এবং টিম বিয়েল নামেও যিনি পরিচিত, তিনি কিন্তু পেশায় একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, MIT অধ্যাপক এবং এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয় তাকে। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালকও তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাও বটে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, নিচের কোন চিত্রকর্মটি জয়নুল আবেদিন দ্বারা সৃষ্ট? জয়নুল আবেদিনকে কিন্তু বলা হয় আমাদের কাশ্মীরের আকবর বলা হয়, ঠিক আছে? সেই জয়নুল আবেদিন কর্তৃক সৃষ্ট নিচের কোন চিত্রকর্মটি? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবগুলোই। রেবেল মানে বিদ্রোহী, দ্য স্ট্রাগল সংগ্রাম, দুর্ভিক্ষ চিত্রমালা, এই তিনটেই কিন্তু জয়নুল আবেদিনের সৃষ্টি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার, জয়নুল আবেদিন 29শে ডিসেম্বর 1914 থেকে 28শে মে 1976 তার জন্ম মৃত্যু দেওয়া আছে এখানে। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অতিধা মানে সম্মান আর কি লাভ করেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, ন্যায় বিচারের ঘণ্টা মানে বেল অফ জাস্টিস কে প্রচলন করেছিলেন? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাহাঙ্গীর প্রচলন করেছিলেন ন্যায় বিচারের ঘণ্টা বা বেল অফ জাস্টিস। তো বলা হচ্ছে জাহাঙ্গীর তো প্রচলন করেছিলেন, এটা বললাম আমি। যখন তিনি সম্রাট ছিলেন তিনি অভিযোগ পেয়েছিলেন যে মোগল সৈন্যরা পরাজিত রাজ্যগুলির মহিলাদের অপহরণ করছে একে একে। এই অপহরণকারীদের শাস্তি দিতে তিনি ন্যায় বিচারের ঘণ্টা প্রচলন করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 13, কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতির প্রচলন করেছিলেন? 13 কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, লর্ড ডালহৌসি কিন্তু প্রচলন করেছিলেন সত্যবিলোপ নীতি। এই নীতির কি কি নিয়ম ছিল দেখে নাও। এই নীতি অনুসারে যদি কোনো দেশীয় রাজা স্বাভাবিক উত্তরাধিকারী না রেখে মারা যান তাহলে ওই স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের হাতে ন্যস্ত হবে। কোনো রাজা ধরো মারা গিয়েছে, তার উত্তরাধিকারী নেই, মানে স্বাভাবিক উত্তরাধিকারী, কোনো সৎ ছেলে টেলে হলে হবে না, তার নিজের ছেলে হতে হবে। তাহলে স্বাভাবিক উত্তরাধিকারী যদি না থাকে তাহলে কি হবে, এবং তিনি যদি মারা যান তাহলে সেই সম্পত্তির সেই রাজত্বের পুরোপুরি ভার কিন্তু চলে যাবে ব্রিটিশ সাম্রাজ্যের হাতে। আর এই আইনে দত্তক পুত্র গ্রহণের অধিকারকেও অবৈধ ঘোষণা করা হয়েছিল, যে তুমি একজনকে দত্তক নিয়ে নিজের বংশ আগে বাড়াবে, সেটাও হবে না। সত্যবিলোপ নীতি প্রয়োগ করে তিনি লর্ড ডালহৌসি সাতারা, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি ও নাগপুর রাজ্য সহ আরও অনেক রাজ্য কিন্তু জয় করেছিলেন। ডালহৌসি কর্ণাটক ও তাঞ্জোরের খেতাবসার সার্বভৌমত্বের বিলোপ সাধন করেছিলেন, কারণ তিনি তাদেরকে অকার্যকর বলে গণ্য করেছিলেন। প্রাক্তন পেশোয়া দ্বিতীয় বাজিরাও মারা গেলে তিনি তার দত্তক পুত্র নানা সাহেবকে পেনশন প্রদান করতে অসম্মতি জানিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে কৃষি ও পশুপালনের সংগঠন অর্গানাইজেশন অব এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি সম্পর্কে বলা হয়েছে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আর্টিকেল 48 এটা বলা হয়েছে। তো কৃষি ও পশুপালনের সংগঠনের ধারণা এবং গরু, বাছুর, অন্যান্য দুধ প্রদানকারী যে গবাদি পশুগুলো আছে সেগুলো হত্যা নিষিদ্ধ করতে হবে, এগুলো বলা হয়েছে আর্টিকেল 48। এটা কিন্তু আমাদের পার্ট 4 এর একটা অংশ, যেটা যে পার্টে আছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস আছে। আর পার্ট 4 এর আর্টিকেল কত থেকে? 36 থেকে 51 পর্যন্ত। আর 4A-তে আছে 51A, যেখানে কিন্তু আমাদের মৌলিক কর্তব্য বা মৌলিক দায়িত্বগুলো আছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে এই আর্টিকেল 48টা কিন্তু আমাদের 4 নাম্বার পার্ট আছে, কনস্টিটিউশন 4 নাম্বার পার্টের অন্তর্গত, যেটা ডিপিএসপির আন্ডারে পড়ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে নবম তফসিলটি যুক্ত করা হয়েছিল? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ, প্রথম ফার্স্ট কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1951-এ, তখনই কিন্তু এই নবম তফসিলটাকে যুক্ত করা হয়েছিল, যেটা কিনা ভূমি সংস্কার আইন নিয়ে অ্যাকচুয়ালি। ওকে, তো চলো, এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর শেয়ার করে দিও একটু সবার সাথে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেলটা প্রেস করে রেখো চ্যানেলের অন্যান্য ক্লাসের আপডেট পাওয়ার জন্য। আর পিডিএফ ডাউনলোড করতে চাইলে আমাদের আরপিপি কোচিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ডিসক্রিপশন বক্সে কিন্তু দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে। ভালো থেকো সবাই, টাটা।